আপনার মতো চরিত্রহীন গুন্ডা মাস্তান লাফাঙ্গাদের মারপিট করে বেড়ানো এমপিকে না আমি আজীবনেও বিয়ে করব না। লাগলে সারা জীবন কুমারী থাকবো, তাও আমি আপনাকে বিয়ে করব না। ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে সাফেদ রঙা পাঞ্জাবি গায়ে এক যুবক। রমণীর রণমত্তে চিত্তে বলা আক্রোশ পূর্ণ শব্দগুলো যেন তার কর্ণকুহরে পৌঁছায়নি। তার ভাবভঙ্গি দেখে সেটাই মনে হচ্ছে। আক্রোশ নিয়ে এক প্রকার চিলিয়ে কথাগুলো বলে থামল তার সামনে দাঁড়ানো আনায়া নামক রমণী। কিন্তু অবাক হলো এমপি সাহেবের এমন শান্ত রূপ দেখে। মানুষটা তো এতক্ষণের আগে গটগট পায়ে কক্ষ ত্যাগ করার কথা ছিল, কিন্তু তা না হয়ে ঘটনা বিপরীত দিকে দেখে আনায়া কিছুটা অবাক হলো, তবে বুঝতে দিল না। অর্ণব ধীর পায়ে এগিয়ে আসছে আনার দিকে। আনায়া আচমকা অর্ণবকে তার দিকে এগোতে দেখে ভরকে গেল। সরে যেতে নিলে সামনে দাঁড়ানো অর্ণব নামক পুরুষটা তা হতে দিল না। রমণীর দুপাশে ব্যালকনির রেলিংয়ে হাত দিয়ে আটকে ফেলল। আনায়ার সরার জায়গা নেই। অর্ণব কিছুটা এগিয়ে হুট করে আলিঙ্গনে আবদ্ধ করে নিল আনায়াকে। অতঃপর শুধালো, আমি কি তোমাকে এভাবে জড়িয়ে ধরেছি? আনায়া কিছু বুঝতে পারল না, না বুঝে মাথা নেড়ে নাকচ করল। এরপর অর্ণব ঝুঁকে উষ্ঠ ছুঁয়ে দিল আনায়ার কপালে। আমি কি তোমাকে এভাবে কিস করেছি? এবারও রমণী কেবলা কান্তের ন্যায় মাথা নেড়ে নাকচ করল। অর্ণব নামক পুরুষটির ঠোঁটের কোণে ফুটে উঠল তীর্যক হাসি। সে হাসি বজায় রেখে এগিয়ে গেলে রমণীর উষ্ঠের দিকে। রমণী হয়তো বুঝে ফেলল অর্ণব নামক পুরুষের ফন্দি। ফট করে হস্ত দ্বারা ঢেকে ফেলল নিজের অধর জোড়া। অর্ণব তার কাণ্ড দেখে হেসে ফেলল। হাসি বজায় রেখে জিজ্ঞেস করল, কিস করেছি তোমায়? আনায় একই ভঙ্গিতে না বোঝালো। এবার অর্ণবের ঠোঁটের কোণে থাকা হাসি আরো দীর্ঘ হলো। তাহলে চরিত্রহীন কেন বললে? চরিত্রহীনরা আর যাই হোক, বদ্ধ ঘরে সুন্দরী রমণীর সামনে সুপুরুষ বেশে থাকে না। আনাও কোনো জবাব দিল না, যেন সে মৌনতা পালন করছে। অর্ণব শান্ত ভঙ্গিতে তাকালো আনার চোখে। চোখে চোখ পড়তে কেমন যেন অনুভূতি হলো, অদ্ভুত এক অনুভূতি। চোখে চোখ রেখেই দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, ঘৃণা করো আমায় নাকি আমার পেশাকে? আমি এমপি বলে কি তোমার এত সব বাহানা? একটু সময় নিল আনায়া, অতঃপর মৃদু স্বরে বলে উঠল, রাজনীতি করা মানুষ আমি ঘৃণা করি। রাজনীতি করা নেতা কখনো সুপুরুষ হতে পারে না। তাদের চরিত্র হয় নর্দমার পানির মতো ময়লা। সবাই এক নামে, সব জায়গায় ভালো খারাপ আছে। তবে রাজনীতিতে ভালোর অস্তিত্ব নেই। এতটা ঘৃণা করো রাজনীতি? আপনার ধারণার চেয়েও বেশি। থাকলেও আমার কিছু করার নাই। তোমাকে রাজনীতি করাই মানুষটাকে বিয়ে করতেই হবে, তার সাথে সংসার করতে হবে। কোনো দিনও না। প্রয়োজনে ভিখারি কোনো ছেলেকে বিয়ে করব, তাও আপনাকে না। ও কথা মাথায় এনো না মেয়ে। তোমার আশেপাশেও অন্য কেউ এলে তাকে সরাতে আসিয়ান শিকদার অর্ণবের 2 মিনিটও লাগবে না। তাই ভালো ভালো বিয়েতে রাজি হয়ে যাও, এটাই ভালো হবে। দেখুন মিস্টার, অর্ণব আনায়ার কথায় ঠোঁট কামড়ে ধরে হাসল। আনায়াকে থামিয়ে দিয়ে বলল, দেখা দেখি সময় এখনো পড়ে আছে, আপাতত বিয়েতে রাজি হলেই হবে। কথাটা বলে আনায়ার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে চলে গেল। পিছন থেকে আনায়া বিড়বিড় করে বলে উঠল, অসভ্য এমপি। ততক্ষণে অর্ণব এগিয়ে গেছে অনেকটা, রুমের দরজার কাছাকাছি। আনায়ার কথা শুনে পিছন ফিরে হেসে দরজা খুলল। এমন সময় হুড়মুড় করে নিচে পড়ে গেল মিহি আর অর্ষা। মিহি নিচে, তার উপর অর্ষা। অর্ষা ওপরে থাকায় উঠে দৌড় কাকে বলে। মিহি কোনো মতে উঠে হিহি করে হেসে বলল, বড়মা ডাকতে পাঠিয়েছিল। এই বলে ও দিল ভোদর। আনায়া নিজের বেস্ট ফ্রেন্ড আর বোনের কাহিনী দেখে লজ্জিত। বেস্ট ফ্রেন্ডকে দেখতে আসার খুশিতে অর্ষা লাফিয়ে লাফিয়ে চলে এসেছে। পাশাপাশি বাড়ি হওয়ার সুফল আর কি। এরা যে আড়ি পাততে এসেছে এতে কোনো সন্দেহ নেই আনায়ার। অর্ণব গট গট পায়ে চলে গেল। আনায়া সেদিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে আকাশ পেনে তাকালো। তার কোনো কালে রাজনীতি পছন্দ ছিল না। রাজনীতি যেন তার শত্রু। দু চোখে দেখতে পারে না সে রাজনীতি। আর রাজনীতি করা মানুষের কথা আর কি বলবো। আনায়ার ধারণা মতে রাজনীতি করা সকল মানুষ অসাধু। আর পুরুষ হলে তো কথাই নেই। কয়েকদিন আগে নিউজ আর্টিকেলে পড়েছিল এক নেতার কুকর্মের কথা। তারপর থেকে ভেবেই নিয়েছে জীবনে আর যাই হোক রাজনীতিবিদ বিয়ে করবে না। কিন্তু শেষমেশ তার কপালে যে কি আছে কে জানে। আশরাফ খান এবং
আশালতা বেগমের একমাত্র আদরের কন্যা শেরিশ আনায়া। অনার্স প্রথম বর্ষের ছাত্রী আনায়া সবে কয়েকদিন হলো কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আনায়ার বড় দুইজন ভাই রয়েছে। আনায়ার বড় ভাই আব্দুল্লাহ খান আয়ান, আয়ানের স্ত্রী নীলিমা, আর তাদের 4 বছরের কন্যা নাদিরা। ছোট ভাই আদ্রিয়ান খান আবির। আনিয়াদের যৌথ পরিবার, আশরাফ সাহেবের 2 ভাই আর ছোট ভাই আকরাম খান। আকরাম খানের স্ত্রী মালিহা বেগম। তাদের 2 ছেলে মেয়ে মাহির এবং মিহি। মাহির অনার্স 4th বর্ষে এবং মিহি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আশরাফ সাহেব, আকরাম সাহেব, আয়ান এবং আবির সবাই মিলে ব্যবসা দেখাশোনা করে। ইমতিয়াজ শিকদার এবং মেহনাজ বেগমের একমাত্র পুত্র আশিয়ান শিকদার অর্ণব। তবে অর্ণবের একটা ছোট বোন অহনা। ইমতিয়াজ শিকদারেরা 3 ভাই বোন। ছোট ভাই ইলিয়াস শিকদার আর স্ত্রী জেসমিন বেগম। তাদের 2 ছেলে, 1 মেয়ে জারিফ, জিহাদ, জিয়া। ইমতিয়াজ সাহেবের একমাত্র বোন রিহানা বেগম, তার একমাত্র মেয়ে লাবণ্য। অর্ণবের দাদা ইস্তিয়াক শিকদার ছিলেন একজন তুখোর রাজনীতিবিদ। সেই সূত্রে অর্ণবের বাবাও রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, কিন্তু অর্ণবের চাচা রাজনীতিতে না জড়িয়ে নিজের শখের পেশা ডাক্তারি বেছে নিয়েছেন। অর্ণবের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দাদা আর বাবার মতো রাজনীতি করবে। রাজনীতি তার ভালোবাসা। রাজনৈতিক পরিবার হওয়ায় রাজনীতি যেন তার রক্তের সাথে মিশে গেছে। তাই তো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়েছে। এই তো কয়েকদিন আগে হওয়া নির্বাচনে বিপুল ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছে। আনায়া বসে আছে নিচের রুমে। তার কাছে সবকিছু কেমন বিরক্ত লাগছে। অর্ণবেরা চলে গেছে সেই বিকালে। বিকালে গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে এখন রাত। এক মনে সিলিং এর পানে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। ওর ভাবনার মাঝে আগমন হলো অর্ষার। অর্ষা এসে ধপাস করে শুয়ে পড়লো আনায়ার পাশে। আনায়া কিছু বলল না। অর্ষা উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করলো, জিজু কেমন লাগলো দোস্ত? ভালো না। অর্ষা ভ্রু কুঁচকে নিল, চোখ ছোট ছোট করে আনায়ার দিকে তাকালো। রাজনীতি করে বলে? তুই তো জানিসই, আর আমি রাজনীতি আর রাজনীতি করা মানুষ দুটোর একটাও দেখতে পারি না। কিন্তু আয়ানা, এটা তোর ভুল ধারণা। সবাই এক হয় না। হয়তো। অর্ষার সিলিং এর দিকে তাকিয়ে দেখি শ্বাস ফেলল। এই মেয়েকে বুঝে লাভ নেই। একবার যখন বলেছে তো বলেছে, একে 1000 বার বুঝালেও সেই একই কথা বলবে। অর্ষা হতাশ কণ্ঠে বলল, আমার মানুষটাকে দেখে খারাপ মনে হয় না। এর আগেও তো ভাইয়াকে অনেকবার দেখেছি, কখনোই তাকে খারাপ মনে হয়নি। ভাগ্যটা তোর ইচ্ছে। অর্ষা উঠে চলে গেল। আনা একবার ওর যাওয়ার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফের তাকালো সিলিং এ। ভাবনায় আসছে হাজারো প্রশ্ন, তবে আনায়ার মাঝে উত্তর খোঁজার কোনো প্রয়াস নেই। সকাল সকাল আনায়া রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে ব্যস্ত হাতে চিরুনি চালাচ্ছে চুলের ভাঁজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকমে ব্যাগটাকে কাঁধে নিয়ে ছুটল নিচে। নিচে ডাইনিং টেবিলে বসে আছে আশরাফ খান, আয়ান আর আবির। আয়না যেয়ে ধপাস করে আবিরের পাশে বসে পড়ল। আবির আনায়ার চুল টেনে ধরে বলল, কি সমস্যা? আস্তে ধীরে ভদ্রভাবে বসতে পারিস না? ভাইয়া চুল ছাড়ো, লাগছে। আবির কথা না বালিয়ে চুল ছেড়ে দিল। আশরাফ সাহেব এক মনে খাবার খাচ্ছিলেন। শব্দে পেয়ে চোখ তুলে তাকালেন। আয়ানের কোলে বসা নাদিরাও খাওয়া বাদ দিয়ে তাকালো আনায়ার দিকে। আনায়া সেগুলো খেয়াল না করে হাঁক ছাড়ল খাবারের জন্য। আশালতা বেগম মেয়ের খাবার দিয়ে গেলেন। আনোয়া খাবার খাচ্ছে। এমন সময় আশরাফ সাহেব কাশিদের জিজ্ঞেস করলেন, কি ভাবলে না? আনায়া তার বাবার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কোন বিষয়ে? বিয়ের বিষয়ে। আনায়া খেতে খেতে জবাব দিল, আমি এখন বিয়ে করব না বাবা। অর্ণবকে পছন্দ হয়নি? আনা এবার গম্ভীর হলো কিছুটা। মুখে গম্ভীর চোখ বজায় রেখেই বলল, তুমি তো জানো বাবা, রাজনীতি করা ছেলে আমার একদমই পছন্দ না। রাজনীতি করার সবাই এক হয় না আমার। ছেলেটা এর আগেও আবিরের সাথে কয়েকবার আমাদের বাড়িতে এসেছে। তার কোনো খারাপ দিক লক্ষ্য করেছো? আনায় ভাবলো, তবে খারাপ কিছুই পেল না। তাই মাথা নাড়িয়ে না বলল। তাহলে সমস্যা কোথায়? বাবা, ভাইয়ের বন্ধু হিসেবে তখন সে বাড়িতে আসতো, কিন্তু এখন কথাটা সারা জীবনের। তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব, তবে ওই এমপি কে বাদে। আশরাফ সাহেব হতাশার নিঃশ্বাস ছাড়লেন। মেয়ে তার নাচর বান্দা, বুঝিয়েও লাভ নেই। এবার মুখ খুলল, বলো
অর্ণব যথেষ্ট ভালো ছেলে। প্রায় অনেক বছরের ফ্রেন্ডশিপ আমাদের। স্কুল কলেজ ভার্সিটি শেষ করে এখন দুজন কর্মজীবনে আছি। ওকে এই পর্যন্ত কোনো মেয়ের সাথে ভালো করে মিশতেও দেখিনি। সবচেয়ে বড় কথা, সবাই তো। আনা আবিরকে থামিয়ে দিল। হয়েছে ভাইয়া, বন্ধু হয়ে আর সাফাই গাইতে হবে না। তোমার বন্ধু যে কতটা সাধু সেটা আমার কালই বোঝা হয়ে গেছে। বলে উঠে দাঁড়ালো আনায়া। মেজাজ বিগড়ে গেছে তার। উঠে সদর দরজার দিকে হাঁটা দিল। ভাবতে লাগলো কাল বিকেলের ঘটনা। অর্ণব নিচে যাওয়ার পর আর ও নিচে যায়নি, নিজের রুমেই ছিল। হঠাৎ কি মনে করে ব্যালকনিতে গেল। অর্ণবেরা তখন সভা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। হুট করে অর্ণব ওপরের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের। আনা চোখ সরিয়ে নিবে, তার পূর্বে অর্ণব ঠোঁট গোল করে কিস দেওয়ার ভঙ্গিমা করল। আনায়া ভরকে গেল খানিকটা। অর্ণব হেসে চলে গেল। আনায়া মনে মনে অর্ণবকে বকা দিতে ভুলল না। এই অসম্ভব এমপি নাকি আবার ভালো, এটা তাকে বিশ্বাস করতে হবে। আনায়া গেটের বাইরে বেরিয়ে দেখলো অর্ষা দাঁড়িয়ে আছে। অনায়াকে একা দেখে জিজ্ঞেস করলো, কি রে, তুই একা যে? আর কারোর সাথে থাকার ইচ্ছে ছিল নাকি? অর্ষা খানিকটা আমতা আমতা করলো। আনো ওর অবস্থা দেখে হেসে দিল। অর্ষার গাল টেনে দিয়ে বলল, ভাইয়া খাচ্ছে, থাক, এখন দেখতে না পেলে রাতে এসে দেখে যাস। অর্ষা কোমরে হাত গুজে বলল, আমার কি ঠেকা পড়েছে নাকি তোর ভাইকে দেখার? সামনে পড়লে দেখবো, না হয় নাই। দেখাই যায় সব, কার ঠেকা পড়েছে আর কার না। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। অর্ষা রিক্সা ডাকতেই দুজনে উঠে বসলো। এমপি প্রতিদিন আবির, আনায়া আর অর্ষাকে ভার্সিটিতে দিয়ে আসে। আজকে আনায়া রেগে চলে আশায় আবিরকে ফেলেই চলে এসেছে। রিক্সা চলা শুরু করলো আপন গন্তব্যে। আবির বেরিয়ে এসে বনুকে খুঁজলো। বাড়ির বাইরে এসে না পেয়ে বুঝলো আনায়া রাগ করে চলে গেছে। আবিরও বেশি না ভেবে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। রিক্সায় এসে ভার্সিটির সামনে থামতেই ওরা নেমে গেল। ভাড়া মিটিয়ে ঢুকলো ভার্সিটির ভিতরে। এই নিয়ে সপ্তাহ খানেক হবে আনায়া ভার্সিটি এসেছে। তেমন কাউকেই চেনে না। অর্ষার হাত ধরে মাঠ পেরিয়ে নিজ ডিপার্টমেন্টের দিকে যেতে নেবে এমন সময় কেউ ডেকে উঠলো, এই যে নীলপরি, এদিকে এসো। আনা নিজের দিকে ভালো করে খেয়াল করলো। ওর গায়ে নীল রঙের চুড়িদার। আনা থেমে গেলে অর্ষা ফিস ফিস করে বলল, থামিস না, চল, এরা সিনিয়র, পরে দেখা যাবে র্যাক দিবে। অর্ষা কথা শুনে আনায়া ফের এগোতে নিলে ছেলেগুলো আবার ডেকে উঠলো। আনায়া পিছু ফিরে জিজ্ঞেস করলো, আমাকে বলছেন? হ্যাঁ নীলপরি, তোমাকেই বলছি। এদিকে এসো দেখি। এদিকে সিনিয়র ভাইয়েরা বসে আছে, তাদের সাথে একটু পরিচিত হয়ে যাও। আনায়া বুঝতে পারলো এরা র্যাগিং দেওয়ার জন্যই ডাকছে। আনায়া অর্ষার দিকে তাকালো। বেচারি শুকনো ডোক গিলে ভীতু চোখে আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়া শক্ত হাতে অর্ষার হাত চেপে ছেলেগুলোর সামনে এগিয়ে গেল। হেসে বলল, কিছু বলবেন ভাইয়া? আসলে আমাদের ক্লাস ছিল তো, ক্লাসে যাব। নীলপরি, গান জানো? না। তাহলে তো হলো না নীলপরি। অর্ষা বলল। ভাইয়া, এবার আমরা যাই, ক্লাসে দেরি হচ্ছে। ছেলেগুলোর মাঝে এক শব্দ করে হেসে বলল, এত তারা কিসের পরি? আগে ভাইয়াদের সাথে পরিচয় হও, তারপর না হয় যেও। অর্ষার কিছু বলার মতো খুঁজে পেল না। ছেলেটা এবার হাঁক ছেলে ডাকলো, এই নিশান, কই তুই? এদিকে আয়, দেখে যা, আকাশ থেকে নীল রঙের পরি নেমে এসেছে ধরণীতে। বলেই কেমন করে যেন হাসলো। আনার এতের মতলব ভালো লাগছে না। ও পারছে না ছেলেগুলোকে কিছু বলতে। সবে কয়েকদিন হলো ভার্সিটি জয়েন করেছে, এখনই কোনো ঝামেলায় জড়াতে চাইছে না, তাই চুপচাপ সহ্য করে যাচ্ছে। আনার ভাবনার মাঝে আগমন ঘটলো নিশানের। ঠোঁটে সিগারেট চেপে ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে এলো। আনার আশেপাশে ঘুরে ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে উঠল, মামা, এ তো দেখি সত্যি নীলপরি। দিল খুশ হবে। ইচ্ছে করছে পরিটাকে খাঁচায় বন্দি করে রাখি, যেন কেউ দেখতে না পারে। কথাগুলো বলে জঘন্য রকমের হাসি দিল। আনার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে জুতা খুলে নিশানের মুখে মারতে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আনার চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে পারলে চোখ দিয়ে ও নিশানকে ভম্ব করে দিত। আনার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলতে চাবে, তার আগে অর্ষাকে থামিয়ে দিয়ে বলল, ভাইয়া, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমরা গেলাম, পরে সময় করে পরিচিত হয়ে যাব। বলে কোনো রকমের মুখে হাসি ফুটিয়ে চলে এলো।
আনায়া শেষবার আসার আগে নিশানের দিকে রক্তিম দৃষ্টি ফেলতে ভুলল না। আনায়ারা চলে গেল। নিশান সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে পাশে থাকা এক ছেলেকে বলল, পরীর ডিটেলস বের করো, বুড়িটাকে হেভি লাগছে। ছেলেটা মাথা নেড়ে সাই জানালো। আনায়া ক্লাসে এসেই রাগে ফোঁস করছে। অর্ষা কোনো মতে ওকে শান্ত করলো। অপরদিকে অর্ণব সারাদিন ব্যস্ততার মাঝে ছিল। রাত 9টা নাগাদ বাড়ি এসে বিছানায় গা এলিয়ে দিল। ঘামে ভেজা পাঞ্জাবি সুঠাম দেহের সাথে লেপ্টে আছে। গরমে নাজেহাল অবস্থা বেচারার। পাঞ্জাবির বোতামগুলো একে একে খুলে ফেলল। এখন কিছুটা ভালো লাগছে। হঠাৎ মাথায় এলো আনায়া নামক রমণীর কথা। সারাদিনের ব্যস্ততায় খবর নেওয়া হয়নি। মেয়েটা কি রাজি হলো নাকি নাকচ করে দিল? ভাবতে ভাবতে পাঞ্জাবির পকেট হাত থেকে ফোন বের করে ডায়াল করলো আনায়ার নাম্বারে। পড়তে বসেছে আনায়া। বরাবরই মেয়েটা মেধাবী ছাত্রী, পড়া নিয়ে সিরিয়াস। যেখানে ভার্সিটিতে ওঠে ছেলে মেয়েরা পড়া বাদ দিয়ে আড্ডা দেয়, সেখানে ও সপ্তাহখানে ক্লাস করে বই খাতা নিয়ে বসে পড়েছে। পাশে রাখা ফোন বাজতে দেখে সেদিকে তাকালো। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে কেটে দিল। অপরিচিত নাম্বার থেকে কল এলে সবসময় এমনটাই করে। আবার ফোন বেজে উঠল। আনা এবারও কেটে দিল। 3বারের মাথায় ভাবলো হয়তো পরিচিত কেউ নতুন নাম্বার দিয়ে কল দিয়েছে। সেই ভেবে কল রিসিভ করে সালাম দিতেই অপর পিস থেকে ভেসে এলো ধমকের সুরে বলল, কি সমস্যা? ফোন রিসিভ না করে বারবার কেটে দিচ্ছিলে কেন? আনার মেজাজ চটে গেল। চিনে না জানে না ফোন দিয়ে ঝাড়ি দেওয়া হচ্ছে। কে আপনি ভাই? চেনেন না জানেন না একটা মেয়েকে ফোন দিয়ে এত রাতে ঝাড়ছেন আপনি? ভাই না, তোমার ভবিষ্যৎ জামাই বলছে মেয়ে। আমার বউ, আমি যখন ইচ্ছা ফোন করতে পারি। আনার বুঝতে দেরি হলো না ফোন দেওয়া মানুষটা যে অর্ণব। এক মিনিট আপনার বউ কে? কেন? তুমি? আপনার আর আমার বিয়ে হলো কবে যে বউ বউ করছেন? বিয়ে হয়নি, তবে হতো কতক্ষণ। জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন মিস্টার। এই জীবনে আমি আপনাকে বিয়ে করছি না। দেখা যাবে কে কাকে বিয়ে করে আর না। এখন জলদি কারো নাম্বারটা জামাই নামে সেভ করে নাও তো। চাইলে জান প্রাণ কলিজাও দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। আপনি আপনার বাজে বকা বন্ধ করবেন? পড়ছি আমি, ডিস্টার্ব করবেন না, রাখছি। কথাগুলো বলে আনায়া ফট করে কল কেটে দিল। পড়ার সময় ডিস্টার্ব জিনিসটা ওর মোটেও পছন্দ না। কিন্তু ভাবনার বিষয় এই যে ওর নাম্বার এই লোকটা কোথায় পেল। অপরদিকে অর্ণব আনোয়ার কাণ্ডে কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইল। অতপর কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রাতের নিকোষ কালো আধার কাটিয়ে চারপাশ আলোকিত হচ্ছে সূর্যের আলোয়। সূর্যের আলো এসে আয়নার মুখে পড়তে বেচারের ঘুম ছুটে গেছে। পিট পিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো টেবিলে। কাল রাতে অর্ণবের কল কেটে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে সে খেয়াল নেই। পুরো শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে। টেবিলে বইয়ের ওপর মাথা রেখে ঘুমানোর জন্য ঘাড়ও ব্যথা করছে। আনা উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে নামলো। এখন এক কাপ কফি না হলেই নয়। কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আনায়া কফি বানিয়ে নিয়ে রুমে চলে গেল। হাতে গরম ধোয়া ওঠা কফি, তার সাথে মনোরম সকাল। সিদ্ধ সকাল উপভোগ করতে করতে কফি শেষ করলো। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। আনায়া অর্ষ দুজন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে, সাথে গল্প করছে। ওদের সাথে যোগ দিল ওদের নতুন 2 বান্ধবী রাইহা, দিয়া। নিশান ক্যান্টিনে ঢুকলো। চারপাশে খেয়াল করতে চোখ পড়ল আনায়ার ওপর। সেদিকে এগিয়ে যেতে নিবে তার আগেই পাশ থেকে কেউ একজন তাকে ডেকে বসলো। আনায়া নিশানের নাম শুনে চকিতে ঘুরে তাকালো। ভাবলো এই বুঝি অসভ্যটা ওদের দিকে আসছে। নিশানকে দেখলেই কেন যেন ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে। লোকটার চোখের চাউনি বড্ড বাজে। কাল যখন নিশান আনার চারপাশে ঘুরে ওকে পর্যবেক্ষণ করছিল, আনার পুরো শরীর তখন রাগে জ্বলছিল। ইচ্ছে করছিল লোকটার চোখে মরিচ গুঁড়ো ডলে দিতে। আনায়া কোনো মতে তখন তার রাগ সামলে রেখেছিল। নিশান চলে গেল অন্যদিকে। আনায়া হাঁপ ছেড়ে বাঁচল। খাওয়া শেষ করে ক্লাসে ফিরল। আবির গাড়ি নিয়ে বেরিয়েছে। আনায়াদের বাড়ি ফিরে ফিরে অফিসে যাবে সে। আবির ড্রাইভ করতে গিয়ে আকস্মাৎ তার চোখ আটকালো রাস্তার পাশে ফুচকার স্টলে দাঁড়িয়ে থাকা এক রমণীর ওপর। মেয়েটা এক মনে পাশে দাঁড়ানো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে। বাকি খেয়াল যেন সে ভুলেই বসেছে। আবিরের মেজাজ মুহূর্তে বিগড়ে গেল। মেয়েটা দিন দিন তার কথা শুনছে না, অবাধ্যতা করছে। আজকে খালি একবার তাকে বাগে পা, অতঃপর দেখাবে মজা। আবির না দাঁড়িয়ে সাই করে পাশ কাটিয়ে চলে গেল। ভার্সিটি নতুন বন্ধু বান্ধব মিলিয়ে কেটে যাচ্ছে আনার দিনগুলো। সেদিনের পর থেকে নিশান আনায়ার সামনে পড়েনি। আনায়া সবসময় এড়িয়ে চলেছে।
তাড়াহুড়ো করে ভার্সিটিতে ঢুকতো, আবার ক্লাস শেষ হলে হুড়মুড় করে বেরিয়ে যেত। এই নিয়ে কেটে গেল দুদিন। শুক্রবার দিন হয় আনা বাসায় আছে, ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। একের পর এক চ্যানেল পাল্টে যাচ্ছে, মন মতো কিছুই পাচ্ছে না। এমন সময় পাশে এসে বসলো আবির, ওর হাত থেকে রিমোট কেড়ে নিয়ে খেলার চ্যানেল দিল। আনোয়া ফুঁসে উঠে বলল, ভাইয়ার রিমোট কেন নিলে? রিমোট দাও, মুভি দেখবো। ল্যাপটপে গিয়ে দেখ, এখন আমি খেলা দেখবো। আনা আবিরের হাত থেকে রিমোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নাগাল পাচ্ছে না। তুমি তোমার ফোনে খেলা দেখো, আমার রিমোটটা দাও। টিভিতে খেলা দেখার মজাই আলাদা। তুই গিয়ে রুমে শুয়ে শুয়ে টিভি দেখ, আর না হয় পরে দেখিস। মোটেও না, আমি টিভিতেই মুভি দেখবো, তাও আবার এক্ষুনি। রিমোট নিয়ে দুই ভাই বোন মারামারি করছে। আশলতা বেগম রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখছেন। দুজনকে মারামারি করতে দেখেও কিছু বললেন না, কারণ এদের বলে লাভ নেই, এই দুজন শুধরানোর মতো না। আবির হাতে রিমোট নিয়ে উঁচু করে ধরে রেখেছে। 5 ফিট 9 ইঞ্চি আবিরের নাগাল পাচ্ছে না, 5 ফিট 4 ইঞ্চি আনায়া। লাফিয়েও নাগাল না পেয়ে হতাশ হলো, তবে ওর হতাশা বেশিক্ষণ টিকলো না। কি যেন ভেবে হঠাৎ করে আবিরের চুল ধরে টান দিল। বেচারা আবিরের চুলে ব্যথা পেয়ে নিচু হতে আনায়া ছো মেরে রিমোট নিয়ে দৌড় যাকে বলে, ও নাগাল আর পাইকে। আনার পিছু ছুটলো আবির। দুই ভাই বোন ড্রয়িং রুম জুড়ে ছুটোছুটি করছে। আশলতা বেগম এদের দেখে কপাল চাপড়ানোর মতো অবস্থা তার। মেয়ে 2 দিন পর বিয়ে দিবে, ডামরা ছেলে মেয়েগুলো নাকি এমন বাচ্চাদের মতো ছুটোছুটি করছে, এগুলো মানা চাই। রান্নাঘর থেকে বেরিয়ে নীলিমা বলল, এই তোরা দুই টম অ্যান্ড জেরি থামবি নাকি মাইল লাগাবো দুটোকে? আনায়া অভিযোগের সুরে বলে উঠল। ভাবি দেখো না, আমি মুভি দেখবো, ভাই আমায় দেখতে দিচ্ছে না। আবির বলে উঠল, তুই যে আমার খেলা দেখতে দিচ্ছিস না সেই বেলায়। নীলিমা নিজেও কপাল চাপড়ালো। ও কাদের বলতে এসেছে? যারা কিনা সুযোগ পেলে একজন আরেকজনের পিছু লাগে তাদের। আনায়া আর আবির ছোটাছুটি করছে, এমন সময় নীলিমার চোখ পড়ল সুদূর দরজায় দাঁড়িয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা অর্ষার দিকে। আরে অর্ষা, তুমি কখন এলে? নীলিমার কথায় আনায়া আবির থেমে গেল। ওরা থেমে গেলে ও আরশর হাসি থামার নাম নিচ্ছে না। অনোয়া আবির নীলিমাকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে অর্ষা কিছুটা লজ্জা পেল। হাসি থামিয়ে বলল, সরি। আরে সমস্যা নেই, তুমি ভেতরে এসো। নীলিমার কথাই অর্ষা ভিতরে চলে এলো। নীলিমা কুশল বিনিময় করে চলে গেল রান্নাঘরে। অর্ষা আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আবির ভাই? আবির ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। আবির সৌজন্যমূলক হাসি দিল। অর্ষা তাকিয়ে আছে আবিরের হাসির দিকে। আবিরের কাছে একটু অস্বস্তি লাগছে। বাইরের মানুষের সামনে হুট করে এমন পরিস্থিতিতে পড়াই, তার উপর মেয়েটা তার ছোট বোনের বান্ধবী প্লাস প্রতিবেশী। তাই কথা না বাড়ি ওপরে যেতে যেতে বলল, আমি রুমে যাচ্ছি, তুই মুভি দেখ। এই বলে রিমোট আনায়ার দিকে ছুড়ে দিয়ে গট গট পায়ে সিঁড়ি বেয়ে চলে গেল। আনায়া রিমোট হাতে পেয়ে চ্যানেল চেঞ্জ করলো। অর্ষা এখনো তাকিয়ে আছে আবিরের যাওয়ার পানে। আনায়া গিয়ে অর্ষাকে হালকা ধাক্কা দিয়ে বলল, চলে গেছে। অর্ষা হুঁশ ফিরে আনায়ার কথার মানে বুঝতে না পেরে বলল, মানে? ভাইয়া আরো আগেই চলে গেছে। ও আচ্ছা। আয় মুভি দেখি আর গল্প করি। দুই বান্ধবী বসে পড়লো গল্প করতে। পাশাপাশি বাড়ি হয়, হঠাৎ ইচ্ছে হলেই বান্ধবীর সাথে গল্প করতে চলে আসা যায়। অর্ষা প্রায় সময়ই আনায়াদের বাড়িতে চলে আসে গল্প করতে। ওদের বাড়িতেও ওর মা ছাড়া কেউ নেই, গল্প করারও তেমন সঙ্গী নেই। এখানে আসলে মিহি, আনায়া, নীলিমা, মাহির মিলে একসাথে আড্ডা দেয়। মন ফ্রেশ হয়ে যায় নিমিষেই। রাত 9টা নাগাদ ব্যস্ত শহরে মানুষের আনাগোনার শেষ নেই। রাস্তায় গাড়ি চলছে অবিরাম। দূর থেকে অস্পষ্ট শব্দে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ। আনায়া ব্যালকনিতে বসে আছে। হুট করে মাথায় এলো অর্ণবের কথা। সেদিন কল কাটার পর অর্ণব ওকে ফোন দিয়েছে বহুবার, তবে আনায়া রিসিভ করেনি। এক পর্যায়ে বিরক্ত হয়ে নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আনায়া চায় না অর্ণবের সাথে কোনো সম্পর্কে জড়াতে। সে যে রাজনীতি করা মানুষগুলোকে বড্ড অপছন্দ করে। তবে ওপরওয়ালার ইচ্ছে যে অন্য কিছু। আনার ভাবনার মাঝে পাশে রাখা ফোনটা বেজে উঠল। আনায়া ধ্যান ফিরে পেয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো আবিরের নাম্বার। ভ্রু কুচকে এলো। আবির রুমে বসে ওকে কল দিচ্ছে কেন? যা বলার সরাসরি ডেকেই তো বলতে পারে। আনায়া রিসিভ করতে ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো,
2 মিনিটের মাঝে ছাদে এসো, না হয় আমি যদি রুমে আসি তাহলে ভালো হবে না মেয়ে। আগেই সতর্ক করে দিচ্ছি, পরে কিন্তু বলতে পারবে না লুচু এমপি। ফট করে কল কেটে গেল। আনায়া ঢোক গেল। এখন না গেলে যদি সত্যি সত্যি অর্ণব চলে আসে তখন? এই অসভ্য এমপিকে দিয়ে বিশ্বাস নেই। আনায়া সুন্দর করে গায়ে ওড়না জড়িয়ে নিল, বুকে ফু দিয়ে ছাদের দিকে হাঁটা দিল। আনায়া ছাদের দরজায় এসে থেমে গেল। বুক কাঁপছে, হৃদস্পন্দন বেড়ে চলেছে অস্বাভাবিক গতিতে। মানুষটা কি তার নাম্বার ব্লক লিস্টে ফেলার জন্য আনায়ার গর্দান নিবে, নাকি জেলে দিবে তাকে? আনায়া নিজের মাথায় চাপড় মারল। এতটুকু বিষয় নিশ্চয়ই কেউ এমন কিছু করবে না। বুক ভরে শ্বাস নিয়ে ছাদে প্রবেশ করলো। ছাদের এক কোণে বেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব। আনের পায়ের শব্দ পেয়ে পিছু ঘুরে তাকালো, একটু একটু করে এগিয়ে আসলো ওর সামনে। একদম বরাবরই দাঁড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো আনায়াকে। চাহনি তার শান্ত। আনায়া ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। অর্ণব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ফোন রিসিভ করেছিলে কেন? ব্যস্ত ছিলাম তাই। আনায়া মিনমিন স্বরে জবাব দিল। অর্ণব হাসলো। ব্যস্ত ছিলে ভালো কথা, তাহলে নাম্বারটা ব্লক লিস্টে কিভাবে গেল? আনায়া এবার চুপ। অর্ণব কণ্ঠ কিছুটা গম্ভীর করে বলল, আমায় শেখাতে এসো না মেয়ে। এই অর্ণব শিকদার তোমার চেয়ে বহু গুণ জানে। এসব বাহানা আমার সামনে চলবে না। অতঃপর আরো একটু এগিয়ে এসে আনায়ার নত মুখ থুতনিতে হাত রেখে তুলে দিল। চোখে চোখ রেখে বলল, এর পরের বার এতটা সুন্দর করে বলবো না। নাম্বার ব্লক লিস্টে গেল ঠুস করে তুলে নিয়ে গিয়ে ঠাস করে বিয়ে করে ফেলবো। এখন তো আমার ফোন সহ্য করেছো, তখন গোটা আমি তাকে সহ্য করতে হবে। আনায়া ঢোক গেল। মনে মনে বলল, তোকে কে বিয়ে করবে, বাটা অসভ্য এমপি। কিন্তু মুখে বলার সাহস হলো না। ও যা করেছে এরপর যে অর্ণব বেশি কিছু করেনি, এই অনেক। ও তো ভেবেছিল অর্ণব বুঝি আচ্ছা মতো ধরাই দেবে। অর্ণব আনায়ার মাথায় দেওয়া অন্যটা আর একটু টেনে দিয়ে বলল, কথাগুলো মনে থাকে যেন। নাম্বার ব্লক লিস্ট থেকে উঠাবে, আর ফোন দিলে প্রথমবারে রিসিভ হওয়া চাই। আনায়া ভয়ে ভয়ে সম্মতি জানিয়ে দিল। অর্ণব আনায়ার কাণ্ডে হেসে দিল। গুড গার্ল। এর মাঝে কল দিল আবির। অর্ণবকে ডাকছে। দুজন মিলে বের হবে, পুরনো কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করবে। অর্ণব আনায়াকে বলে ছাদ থেকে চলে গেল। আনায়া পিছন থেকে ভেঙচি কাটল। নবীন বরণের জন্য পুরো ভার্সিটি সেজেছে নতুন রূপে। আশেপাশে সিনিয়র জুনিয়রদের মেলা। রিহার্সেল রুমে প্র্যাকটিস চলছে, যে যার মতো প্র্যাকটিস করছে। এক কোণে মুখ বেজার করে দাঁড়িয়ে আছে আনায়া। ওর পাশে অর্ষা বসে আছে। বেচারি একটু আগে ইচ্ছে মতো ঝাড় খেয়েছে আনায়ার কাছ থেকে। গতকাল সিনিয়ররা ক্লাসে এসে নবীন বরণের কথা বললে অর্ষা হুট করে উঠে আনায়ার নাম নাচের জন্য সাজেস্ট করে। সিনিয়ররাও নাম লিখে নিয়ে গেছে। আনার এক বিন্দু ইচ্ছে নেই নাচে অংশগ্রহণ করার। ও চায় না সবার ফোকাসে যেতে, নিজেকে লুকিয়ে রাখতে চাই। তার ওপর ওর ভয় নিশানকে নিয়ে। কিন্তু অর্ষার জন্য তার হলো কই। তাও ভেবেছিল উল্টাপাল্টা স্টেপ করবে, তাহলে বাদ পড়ে যাবে। কিন্তু সেটাও হলো না। সিনিয়রদের আনায়ার স্টেপস গুলো পছন্দ হয়েছে। আনায়ার অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি টাইপ। মুখ লুকিয়ে এক পাশে বসে রইল। ঘুম থেকে উঠে আনায়া এখনো বিছানায় থ মেরে বসে আছে। ওর আজ ভার্সিটি যেতেই ইচ্ছে করছে না। ভার্সিটিতে গেলেই যে ওকে নাচে অংশগ্রহণ করতে হবে, তাই ভেবে নিয়েছে আজকে যাবে না। তবে ওর ভাবনার এক বালতি পানি ফেলার জন্য শাড়ি পরে একদম ফিটফাট হয়ে মুখে 24 ক্যারাটের হাসি ঝুলিয়ে উপস্থিত হলো অর্ষা। আনায়ের ওর হাসি সহ্য হচ্ছে না। অর্ষা হাসি মুখে বলল, কিরে, এখনো বিছানায় বসে আছিস কেন? উঠে তাড়াতাড়ি রেডি হ, 10টায় অনুষ্ঠান শুরু হবে। এখন অলরেডি 8টে বেজে গেছে। আমি যাব না। কেন? হারামি, তুই আর কেন জিজ্ঞেস করিস না? উফ, আমার ফাঁসিয়ে নিজে তো দিব্যি আছো। ভার্সিটিতে গেলে ওই হারামজাদার নিশানের মুখোমুখি হতে হবে, তাই যাব না আমি। অর্ষার হাসি মুখটা নিমিষেই কালো মেঘে ছেয়ে গেল। মুখটা কাদো কাদো করে বলল, দোস্ত প্লিজ এমন কথা বলিস না। নবীন বরণে কত মজা হবে, আনন্দ হবে। প্লিজ চল, ওই নিশান পিশানকে আমি দেখে নেব। তোর যা সাহসের স্ত্রী আমার সেদিনই দেখা হয়ে গিয়েছে। যাব না আমি, তুই একা গেলে যা। তুই এভাবে বলতে পারলি? আমি কখনো একা কোথাও গিয়েছি? প্লিজ চল না। অর্ষার করুণ কণ্ঠ শুনে আনায়ার খারাপ লাগছে। অর্ষাকে দেখে মনে হচ্ছে বেচারি এই বুঝি কেঁদে দিবে। আনায়া মনে মনে ভাবলো,
এই মেয়েটা ওর সব সময়ের সুখ দুঃখের সাথী। ও মন খারাপ করলে আনায়ার নিজেরও ভালো লাগবে না। আনায়া যে মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবাসে। তাই কোনো কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হতে লাগলো। অর্ষা লাফিয়ে উঠে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই যাবি? না গিয়ে উপায় আছে? যেভাবে মুখ লটকে বসে আছিস, মনে হচ্ছে এই বুঝি কেঁদে আমার ভাসাবি একদম। আমি ভাই ভাসতে চাই না আবার, তাই রেডি হচ্ছি, ডিস্টার্ব করিস না। অর্ষা চুপচাপ বসে পড়ল। এখন আর অনায়াকে রাগানো যাবে না। এখন রাগলে বা ডিস্টার্ব করলে দেখা যাবে ওর সাথে আর যাবেই না। আনায়া অল্প বিস্তর সেজে নিল। সাজা সেজে চুড়িদার নিয়ে ওয়াশরুমে যাবে চেঞ্জ করতে। এমন সময় অর্ষা আটকে দিল। আনায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সমস্যা, আটকাচ্ছিস কেন? আজকে অন্তত শাড়ি পর, সবাই শাড়ি পরে আসবে। আনায়া কিছু না বলে বর্ষার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। প্লিজ। আনায়া ড্রেস রেখে আলমারির দিকে এগিয়ে গেল। বেছে বেছে নেভি ব্লু রঙের একটা শাড়ির সাথে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। আনায়া বের হলে অর্ষা ব্যাককেলের মতো ওর দিকে তাকিয়ে রইল। আনায়া সেদিকে পাত্তা নিয়ে দিয়ে বলল, ব্যাককলের মতো তাকিয়ে না থেকে এসে শাড়ির কুচিগুলো। অর্ষা এগিয়ে গিয়ে আনায়ার কথা মতো শাড়ির কুচি ঠিক করে দিল। রেডি হওয়ার শেষ হলে দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ভার্সিটি প্রাঙ্গণ নতুন রূপে পুরোপুরি নতুন ভাবে সেজেছে। সাথে সেজেছে আশেপাশের মানুষগুলো। ছেলেদের পরনে পাঞ্জাবি, মেয়েদের পরনে শাড়ি, দেখতে সুন্দর লাগছে। আনায়া অর্ষা একসাথে প্রবেশ করলো। এমনি দিনগুলোতে ভার্সিটি সাদা মাটা থাকলেও আজকে সেজে উঠেছে নতুনদের স্বাগতম জানাতে। সুবিশাল মাঠের মাঝখানে স্টেজের সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। প্রথম আর দ্বিতীয় সারি শিক্ষক আর অতিথিদের জন্য, পরে 2 সারি সিনিয়রদের জন্য, তারপর যে যার মতো বসতে পারবে। আনায়া আর অর্ষা যে বসে পড়ল মাঝের সারিতে, যেন ওদের দেখা না যায়। কিছুক্ষণের মাঝেই অনুষ্ঠান শুরু হলো। সিনিয়ররা সুন্দরভাবে অনুষ্ঠান উপস্থাপন করছে। আনায়া অর্ষা উপভোগ করছে। মাঝে হুট করে শুরু হলো হই হুল্লোড়। মানুষের মাঝে কেমন চাপা উত্তেজনা। কেউ কি এসেছে তবে? সবাই উঠে দাঁড়ালো অতিথিকে স্বাগতম জানানোর জন্য। আনার উৎসাহ না থাকলেও অর্ষার মাঝে ভরপুর উত্তেজনা। সবচেয়ে বেশি উত্তেজনা মেয়েদের মাঝে। তাদের আগ্রহ দেখে মনে হচ্ছে তাদের স্বপ্নের পুরুষ এসেছে। আনার কাছে বিষয়টা বিরক্ত লাগছে। একটু পরে স্টেজে আগমন ঘটল এমপি অর্ণব শিকদারের। মেয়েগুলো এক প্রকার চিল্লিয়ে উঠল। অর্ষা আনায়াকে ডেকে বলল, এটা অর্ণব ভাইয়া না? ভাইয়া এখানে কি করছেন? আমি কিভাবে জানবো বল? আমি কি ওনার বিয়ে করা বউ যে ওনার ব্যাপারে আমার সব জিজ্ঞেস করছিস? এখন না হোস ভবিষ্যতে হতে কতক্ষণ? এই খবিস 420 এমপিকে আমি জীবনেও বিয়ে করব না। দেখা যাবে জানো। আনায়া কিছু বলল না। অর্ণব স্টেজে গেলে ওকে মাইক দেওয়া হলো। অর্ণব বক্তৃতা দিচ্ছে, তবে ওর সেদিকে খেয়াল নেই। ওর সকল মনোযোগ তো এক রমণীর পানে। তাকে অবিরাম খুঁজে চলেছে অর্ণবের বেহে আখিদয়। অবশেষে খুঁজে পেল কাঙ্ক্ষিত রমণীকে। নেভি ব্লু শাড়িতে মেয়েটাকে মায়াবতী লাগছে। অর্ণবের পক্ষে তার মায়াবতীর থেকে চোখ সরানো দায়ী হয়ে পড়েছে। তবে অর্ণব নিজেকে সামনে নিল। বক্তৃতা দিয়ে নেমে এলো স্টেজ থেকে। সেখানে এসেছে অল্প সময়ের জন্য। অর্ণব যে বসে পড়ল ওর জন্য বরাদ্দ করা জায়গায়। তবে আখিদয় যে বড্ড বেশি মায়াবতীকে দেখতে চাইছে। এর মাঝেই আনায়ের নাম ডাকা হলো। আনায়া ভিতরে ভিতরে নার্ভাস ফিল করছে। এর আগেও স্কুল কলেজে পারফরমেন্স করেছে, তবে এখন কেমন যেন লাগছে। আনায়া বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামনে নিল। নিজেকে প্রস্তুত করে উঠল স্টেজে। স্টেজে উঠতেই চোখাচোখি হলো সামনের অতিথি সারিতে বসা অর্ণবের সাথে। আনায়া সাথে সাথে চোখ ফিরিয়ে নিল, অতঃপর মন দিল পারফরমেন্সে। কোনো মতে নাচ শেষ হলেই হুড়মুড় করে নেমে এলো স্টেজ থেকে। অপর থেকে অর্ণব প্রথমে মুগ্ধ চোখে তাকালেও পরবর্তীতে যখন দেখলো আশেপাশের ছেলেগুলো তার মায়াবতীর পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তখন তার মুখমণ্ডল হয়ে উঠল রক্তিম বর্ণ। হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে নিজের রাগ সামলানোর বৃথা চেষ্টা করছে। একটু দূরে দাঁড়িয়ে নিশান সকাল থেকে কাজের চাপে এদিকে ওদিকে ছোটাছুটি করলেও আনায়ের নাম শুনে এসেছিল স্টেজের কাছে। ঠোঁটের কোণে তার বিশ্রী হাসি লেগে আছে। গাল চুলকে হাসতে হাসতে বলল, ওরে দেখি ভালোই নাচতে পারে। ভালো, অনেক ভালো। বলে হাসতে হাসতে চলে গেল। আনায় ঘাপটি মেরে বসে আছে অর্ষার পাশে। বসে বসে নখ কাটছে। স্টেজ থেকে নামার পূর্বে এক মুহূর্তের জন্য অর্ণবের
ওপর চোখ পড়লে খেয়াল করেছিল তার রক্তিম আখিদয়। আনায় ভয়ে ঢোক গেল। অর্ষা ওকে দেখে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? স্টেজ থেকে নেমে হতে এতক্ষণ এভাবে ঘাপটি মেরে বসে আছিস কেন? আরে বলিস না, ওই অশুভ এমপি রাগী চোখে তাকিয়েছিল আমার দিকে। মনে হচ্ছিল চোখের আগুনে ভস্ম করে ফেলবে আমায়। তুই আবার তাকে ভয়ও পাস? না পেয়ে উপায় আছে? তাকে এর আগে যতটুকু দেখেছি এতটা রাখতে দেখিনি কখনো। এই বলে নখ কাটতে শুরু করলো। অর্ষাও কথা না বাড়িয়ে অনুষ্ঠান দেখায় মনোযোগী হলো। আনায়রা বসে আছে। এমন সময় একজন পিয়ন এসে ওর নাম ধরে ওদের সারিতে বসা একটা মেয়েকে জিজ্ঞেস করছিল। পাশে থেকে অর্ষা ফট করে বলে উঠল, আঙ্কেল, আপনি যাকে খুঁজছেন সে এখানে। লোকটা আনায়ের দিকে তাকিয়ে বলল। প্রিন্সিপাল স্যার আপনাকে ডেকেছেন। আনা অবাক স্বরে জিজ্ঞেস করলো, আমাকে? প্রিন্সিপাল স্যার আমায় কেন ডাকবে? সেটা তো আমি জানি না, আপনি গিয়ে দেখা করে আসুন। আনায় লোকটার কাছে থেকে প্রিন্সিপালের রুম কোথায় সেটা জেনে নিল। অতঃপর হাঁটা দিল সেই দিকে। তবে ওর মনের মাঝে প্রশ্ন আসছে, হঠাৎ প্রিন্সিপাল ওকে ডাকলো কেন? ভার্সিটি জয়েন করছে সবে কয়েকদিন, এমন কোনো কারণ নেই যে যার জন্য ওকে ডাকতে পারে। আনা প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে অনুমতি চাইলো। ওপাশ থেকে ভরাট কণ্ঠে উত্তর ভেসে এলো। আনায় ভিতরে যে মানুষটাকে দেখে চমকালো। অবাক হয়ে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। ভয়ে শুকনো ঢোক গেল। আনায় ভীতু চোখে তাকিয়ে আছে সামনে বসা মানুষটার দিকে। মানুষটা রক্তিম চোখে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে তার আগুন বের হচ্ছে। ওই আগুনের তাপে পুড়ে ভম্ব হয়ে যাবে আনায়া। অর্ণব চেয়ার থেকে উঠে দাঁড়ালো। গায়ে জড়ানো সাফেদ রঙের পাঞ্জাবি, পাঞ্জাবির ওপরে দুটো বোতাম খোলা, হাতে কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা, হাতে সিলভার রঙের ঘড়ি, চুলগুলো একদম পরিপাটি করে গুছিয়ে রাখা। অর্ণবকে উঠে নিজের দিকে আসতে ডেকে আনায়া ঘাবড়ে গেল। ভয়ে শুকনো ঢোক গেল। এ অসভ্য এমপি এখানে কি করছে? তাতে তো ডেকেছিল প্রিন্সিপাল স্যার। অর্ণব আনার পাশ ঘেঁষে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে আনায় কেঁপে উঠল। মনে হচ্ছে রাগটা দরজার ওপর ফেলেছে। আনায় মনে মনে ভাবছে দরজার এই দশা হলে তার কি হবে। বেচারি ভয়ে কুপোটা। অর্ণব এসে আনায়ার সোজাসুজি দাঁড়ালো। আনায়া তোতলানো স্বরে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? আর দরজায় বা কেন লাগালেন? অর্ণব দাঁতে দাঁত পিষে পড়ল। রোমান্স করবো তাই? দরজা খুলে তো রোমান্স করা যায় না, তাই না? আমি বাইরে যাব। অর্ণব খানিকটা এগিয়ে এসে বলল, সেটা তো হবে না। একটু আগে স্টেজে যেভাবে পারফরমেন্স করছিলে সেটা আরেকবার দেখাও দেখি। এত মানুষের ভিড়ে ভালো করে দেখতে পারিনি, তার উপর তুমি আমার হবু বউ, আমি তো দেখতেই পারি, তাই না? কথাগুলো বলার সময় অর্ণবের চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আনায় নিশ্চুপে চেয়ে আছে অর্ণবের দিকে। মানুষটা যে মারাত্মক রেগে আছে সেটা বুঝতে সময় লাগলো না। অর্ণব আনায়ার থেকে কোনো জবাব না পেয়ে এক প্রকার ধমক দিয়েই বলে উঠল, কেন দাঁড়িয়ে আছো কেন? নাচ শুরু করো। অর্ণবের ধমক শুনে আনায়া কেঁপে উঠল। চোখের কোণে পানি এসে জমা হলো। বাবা কিংবা ভাইদের মধ্যে কেউ কখনো ওকে এতটা জোরে জোরে ধমকি দেয়নি। আনায়া মাথা নিচু করে নিল। অর্ণব বজ্র কণ্ঠে বলে উঠল, আমার সামনে নাচতে সমস্যা তাহলে স্টেজে সবার সামনে নাচলে কিভাবে? তখন সমস্যা হয় নাই? তুমি জানো ছেলেগুলো তোমার দিকে কিভাবে তাকিয়েছিল? ওদের দৃষ্টি দেখে ইচ্ছা করছিল এক একটাকে মাটিতে পুঁতে ফেলতে। আজকে প্রথমবার তাই তেমন কিছু বললাম না। এরপর যেন মনটা না দেখি। তুমি অর্ণব শিকদারের বউ হবে, সেটা ভবিষ্যতে। আমি চাই না আমার বউকে আমি ব্যতীত অন্যকে অন্য নজরে দেখুক। তোমার সকল কিছু থাকবে আমাকে ঘিরে। বাসায় যা ইচ্ছে করে বেড়াও, আমার সমস্যা নেই, বাট ইউনিভার্সিটিতে শালীনভাবে চলবে, মনে থাকে জানো। আনায়া চুপচাপ অর্ণবের কথাগুলো শুনল, তবে কোনো উত্তর দিল না। একটা বারো মুখ ফুটে বলল না যে ও নিজ ইচ্ছেতে নাচে নাম দেয়নি, অর্ষা দিয়েছে। অর্ণব এগিয়ে এসে আনায়ার থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলল। খেয়াল করলো আনায়ার চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রুবিন্দু। যত্নের সাথে তা মুছে দিতে দিতে বললেও, আমি তেমন মানুষ না যে প্রেমিকা কিংবা বউয়ের ভুল দেখেও না দেখার ভান করবে। আমি যেমন ভালোবাসতে পারি তেমন ভুল হলে শাসনও করতে পারি। একটু থেমে বলল, এখন চুপচাপ যে গাড়িতে বসো, তোমার বাসায় দিয়ে আমি পার্টি অফিসে যাব। আনার কথাগুলো শুনে দরজা খুলে চুপচাপ বেরিয়ে গেল। অর্ণব ভাবছে সে কি, তবে মেয়েটাকে বেশি বকা দিল? দিলে দিয়েছে, ভুল করেছে তাই বকেছে। এখানে ভালোবাসা দেখানোর কিছুই নেই।
ভালো সে বাসবে, ভুল করলেও সে শাসনই করবে। অর্ণব নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল। সে সময় অর্ণবকে রাখতে দেখে প্রিন্সিপাল স্যার তার রুমে অর্ণবকে পাঠিয়েছিলেন রেস্ট নেওয়ার জন্য। শতহোক এমপি বলে কথা, সম্মানিত ব্যক্তি। অর্ণব রুমে এসির নিচে বসে ও যখন রাগ সামলাতে ব্যর্থ হলো তখন ডেকে পাঠালো আনায়াকে। ও জানে ও ডাকলে আনায়া আসবে না, তাই বুদ্ধি করে প্রিন্সিপালের নাম দিয়ে ডেকেছে। মেয়েটা যে কেন ওকে এতটা অবহেলা করে অর্ণব জানে না। আনায়া গটগট পায়ে হেঁটে গেল অর্ষার কাছে। অর্ষা হুট করে আনায়ার এমন পরিবর্তন দেখে অবাক হলো। একটু আগে তো মেয়েটার মুখে হাসি ছিল, তবে হুট করে কি হলো যে মুখে এমন অমাবস্যার ঘন ঘটা কেন? অর্ষা চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল। দোস্ত, স্যার তোকে ডেকেছে কেন? কিছু কি বলেছে? আনায়া চোখ। অর্ষা ফের জিজ্ঞেস করল, কি রে, কিছু বলছিস না কেন? স্যার কি তোকে বকা দিয়েছে? আরে ভাই, না বললে বুঝবো কিভাবে? কিছু হয়নি, বাড়ি যাব, ভালো লাগছে না, চল। বলে অর্ষার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ভার্সিটির গেট দিয়ে বের হতে চোখে পড়লো অর্ণবের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে তাপস। আনায়া গাড়ির কাছে যেতেই সালাম দিয়ে পেছনের দরজা খুলে দিল। আনায়া উঠে বসলো। ও দেখা দেখি অর্ষা উঠে বসলো। অর্ণব আসলে মিনিট 5 পর ড্রাইভিং সিটের পাশের সিটে বসে তাপসকে বলল গাড়ি স্টার্ট দিতে। গাড়ি চলতে শুরু করলো তার আপন গন্তব্যে। অর্ণব পিছু ফিরে অর্ষাকে জিজ্ঞেস করলো, অর্ষা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। অতঃপর সবাই চুপ, নীরবতায় কেটে গেল পুরোটা সময়। গাড়ি এসে আনায়াদের বাসার সামনে থামতেই আনায়া ঝটপট নেমে গেল। অর্ণব নেমে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে ডাক দিল, আনায়া দাঁড়াও। আনায়া যেতে নিয়ে ও থেমে গেল। সেখানে দাঁড়িয়ে পড়ল, তবে পিছু ফিরে তাকালো না একবারও। অর্ণব এগিয়ে গেল। আশা করবে এরপর আর কখনো আমার সাথে আমার কথার অবাধ্যতা করবে না। ভালো থেকো আর নিজের খেয়াল রাখবে। আনায়া কাটকাট কণ্ঠে জবাব দিল, আমার চিন্তা আপনার না করলেও চলবে। তোমার চিন্তা আমি করবো না তো কে করবে? শত হোক, 10টা না, 5টা না, একটা মাত্র হবু বউ তুমি আমার, তার খেয়াল তো আমাকে রাখতেই হবে। আপনাকে তো আমি এই জীবনেও বিয়ে করব না। বলে রাগে গজগজ করতে করতে বাড়ির ভিতরে চলে গেল। পারসে কিছুটা ঘটনা বুঝতে পারল। অর্ণব আনায়াকে বকেছে বলে বেচারের মন খারাপ। তাহলে অর্ণব গাড়িতে উঠতে নিবে এমন সময় অর্ষা আটকে দিয়ে পিছন থেকে ডেকে উঠল। অর্ণব দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কিছু বলবে? অর্ষা ইতস্তত। আসলে ভাইয়া, আনায়া নাচে অংশগ্রহণ করতে চায়নি। আমি ওর নাম দিয়েছিলাম। ও নাম কেটে দেওয়ার জন্য সিনিয়রদের রিকোয়েস্ট করেছিল, তবে তারা বলেছে লিস্ট ফাইনাল হয়ে গেছে, এখন কাউকে বাদ দেওয়া যাবে না। ওর এখানে কোনো দোষ নেই ভাইয়া। অর্ণব মন দিয়ে অর্ষার কথা শুনল, অতঃপর বলল, বুঝলাম, এখন তুমি বাসায় যাও। অর্ষা চলে গেল। অর্ণব একটু সময় নিয়ে ভাবল, মেয়েটাকে এতটা বকা ঠিক হয়নি। তবে আনায়ার ভুল তো ছিল, ও চাইলে নাম ডাকা সত্ত্বেও না যেয়ে পারত। ভাবনা বাদ দিয়ে অর্ণব গাড়িতে উঠে বসলো। তার এখন ইম্পর্টেন্ট মিটিং আছে। রাতের আকাশে কালো মেঘের আনাগোনা। আনার মনও আধারে ডেকে আছে। সে সময় বাসায় আসার পর যে রুমের দরজা দিয়েছে আর খুলেনি। আশলতা বেগম অনেক ডেকে বিকাল বেলা দরজা খুলিয়েছে। মেয়ের চোখ মুখ গম্ভীর ভাব দেখে বেশি কিছু জিজ্ঞেস করেনি। মেয়ে এসেছিল গল্প করতে, কিন্তু আনায়া তাকে না করে দিয়েছে। ওর মন ভালো নেই, এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। অর্ণব কিছু না জেনেই ওকে এত কথাগুলো শুনিয়ে দিল। ও সেটা কিছুতে মেনে নিতে পারছে না। আনা নিকোষ কালো আকাশের দিকে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় পাশে রাখা ফোন বিকট শব্দে বেজে উঠল। আনা তাকেও মুখ ফিরিয়ে নিল। অর্ণব ফোন দিয়েছে, পরপর কতগুলো কল এলো, তবে আনায়া রিসিভ করলো না। শেষে মেসেজ টোনের শব্দ হলো। আনায়া বার্তা চেক করে দেখলো এটা একটা হুমকি স্বরূপ বার্তা। ফোন রিসিভ করো নি, না হয় 5 মিনিটের মাথায় তোমার সামনে এসে হাজির হব, তখন চাইলেও ইগনোর করতে পারবে না। আর আমায় যদি আসতে হয় তাহলে তুলে নিয়ে সোজা কাজে অফিসে চলে যাব। তোমার বাপ ভাই কেউ আমায় আটকাতে পারবে না বলে দিলাম। তখন দেখবো কেমন ইগনোর করতে পারো। আর যদি সেটা না চাও তবে ভালোই ভালোই ফোন রিসিভ করো। পুরো আকাশ জুড়ে কালো মেঘেদের আনাগোনা দেখে মনে হচ্ছে আকাশের ভারী দুঃখ হয়েছে, তাই সে কপালে কালো মেঘেদের ভেলা ভাসিয়ে রেখেছে। আনা অর্ণবের পাঠানো বার্তা পড়ে শুকনো ঢোক গেল। এখন এই অসভ্য এমপিকে খেপানো মানে নিজের বিপদ ডেকে আনা।
আনায়া চায় না এমন কিছু হোক। আনায়া যত চায় মানুষটার থেকে দূরে থাকতে, তাকে ইগনোর করতে। মানুষটা যেন ঠিক ততটাই কাছে চলে আসে, তাকে চেয়েও দূরে সরিয়ে রাখতে পারছে না আনায়া। আনায়ার ভাবনার মাঝে আবার কল এলো। এবার রিসিভ না করে উপায় নেই, আনায়া নিজেকে সামলে ফোন রিসিভ করলো। কেউ কোনো কথা বলছে না, দুজনই নিশ্চুপ, যেন প্রতিযোগিতা চলছে কে কতক্ষণ চুপ থাকতে পারে। নীরবতা ভেঙে অর্ণবী প্রথমে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এতবার কল দিচ্ছি, কল রিসিভ করছো না কেন? সেই দিনের কথাগুলো কি ভুলে গেছো? যেটা বলার জন্য কল দিয়েছেন সেটা বলে ফোন রাখুন। আপনার সাথে আমার এক্সট্রা কোনো কথা নেই। প্রেম করার জন্য ফোন দিয়েছি, কিন্তু তুমি তো আবার আমার সাথে প্রেম করবা না। এখন কি করি বলো তো? আনায়া বিড়বিড় করে বলল, অসভ্য এমপি, এতই যেহেতু জেনে বসে আছেন তাহলে কল দেওয়ার কি দরকার ছিল? অর্ণব আনায়ার কথা স্পষ্ট শুনতে না পেয়ে শুধালো, কি বিড়বিড় করছো? জোরে বলো শুনি। কিছু না, কিছু বলার থাকে বলুন, না হলে রাখছি। তোমার সাহস তো কম না মেয়ে। এমপি অর্ণব শিকদারের মুখের উপর কল কাটতে চাইছো? আনায়া কিছু বলল না। অর্ণব বুঝলো মেয়েটা তার ওপর রাগ করেছে। এমনিতে তাকে দু চোখে দেখতে পারে না, তার ওপর আজকে সেই ধমকটা দিয়েছে, এরপর রাগ করাটাই স্বাভাবিক। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, রাগ করেছো ওই সময় ধমক দিয়েছি বলে? আনায়া তাও কিছু বলল না। লোকটাকে ইচ্ছে করছে সাবান ছাড়াই ধুয়ে দিতে। ধমক দেয়া কোন ঢং দেখিয়ে জিজ্ঞেস করছে, রাগ করেছো? আচ্ছা সরি, আমার ভাবে বকা ঠিক হয়নি, তবে ভুল কিন্তু তোমারও ছিল। তুমি কেন আমায় বলনি যে তুমি ইচ্ছে করে নাম দাওনি? আনায়া মুখ ফুলিয়ে বলল, আপনি আমায় বলার সুযোগ দিয়েছিলেন যে বলবো, শুরুতেই তো ধমকাধমকি শুরু করে দিয়েছিলেন। আচ্ছা বুঝলাম, আমার ভুল। তবে তুমি কেন স্টেজে গেলে? নাম ডাকলেই যেতে হবে? বাহানা দিয়ে চলে আসতে। এত কিছু তখন ভাবিনি। অতঃপর দুজনের চোখ। অর্ণব অধীর আগ্রহ নিয়ে তার মায়াবতীর শ্বাস প্রশ্বাসের শব্দ অনুভব করছে। একটা কথা কি জানো মায়াবতী? নেভি ব্লু শাড়ি, হাতে ম্যাচিং চুড়ি, উন্মুক্ত তার কেশগুচ্ছ, চোখে গাঢ় কাজল আমায় আফিমের নেশার চেয়েও বেশি টানে। তার আশেপাশে আমি কাউকে সহ্য করতে পারি না, তাই না চাইতেও তার বেলায় কঠোর হয়ে যায়। যেন মায়াবতী তার বেলায় আমি স্বার্থপর, বড্ড স্বার্থপর। তার একটুখানি ভাগও আমি কাউকেই দিতে রাজি নই। সে আমার মানে পুরোপুরি আমার। আনায়া চমকালো। একটু না, অনেকটাই। এমপি সাহেব হুট করে তাকে মায়াবতী সম্বোধন করলো যে? তবে কি সে ওকে ভালোবাসে, নাকি এমনি হুট করে ইচ্ছে হলো বলে দিল? যদিও ভালোবাসার তেমন কারণ নেই, আনার সাথে কখনো তার তেমন ভাব হয়নি। ভাইয়ের বন্ধু হিসেবে তার আগমন হতো বাড়িতে, তবে আনায়া কখনো তার সাথে কথা বলেনি। কারণ মানুষটা যে রাজনীতি করে, রাজনীতি যেখানে আনার চিরশত্রু। অর্ণবের কথা শুনে আনার ঠোঁটের কোণে হাসি ফুটে যেও ফুটল না। গম্ভীর্য ধারণ করার বৃথা চেষ্টা করলো। অর্ণব ফের বলল, আমাকে একটু ভালোবাসা চায় না মায়াবতী? রাজনীতি করি বলে আমি এতটাই খারাপ? একবার বিশ্বাস করে ভালোবেসে দেখো, সারা জীবন আগলে রাখবো আউটডোরে। কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। একটা বার আমায় সুযোগ দাও মায়াবতী, শুধুমাত্র একবার। যদি কোনো ভুল করি তবে তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। অর্ণবের এমন আকুল কণ্ঠ শুনে আনার মন গলল কিনা কে জানে। আনার প্রতিক্রিয়া দেখে কিছুই বোঝা গেল না। মুখ ফুটে বলল, আমি ঘুমোবো। অর্ণব কোনো কথা বলল না। আনা অর্ণবের সারা শব্দ না পেয়ে কল কেটে দিল। অপর পাশে অর্ণব হতাশ হলো। মেয়েটা এমন কেন? কেন তাকে একটু বুঝতে চায় না? তার একটাই দোষ, সে রাজনীতি করে। অর্ণব চাইলেও রাজনীতি ছাড়তে পারবে না। রাজনীতি তার ভালোবাসা, এক প্রকার তার রক্তের সাথে মিশে গেছে, তার অস্তিত্ব। অর্ণব হতাশ হয়ে মনে মনে ভাবল, মেয়েটাকে আর ফোন দিবে না, থাকুক সে তার মতো। নিজেকে বুঝিয়ে ঘুমাতে গেল। আনা আর বর্ষা ক্যান্টিনে বসে আছে। অর্ষা সেই কখন থেকে বক বক করে চলেছে, তবে আনায়ার সেদিকে খেয়াল নেই। বেচারি মত্ত তার নিজ ভাব নাই। সেদিনের পর থেকে কেটে গেছে 5টা দিন। অর্ণব তাকে ফোন দেয়নি, আর না দিয়েছে কোনো হুমকি স্বরূপ বার্তা। আনায়া ভাবলো মানুষটা এত ভালো হলো কবে থেকে, এই যে তাকে ডিস্টার্ব করছে না। হুট করে মনে পড়লো অর্ণবের সেই আকুল আবেদনময় বাক্যগুলো। কতটা আকুলতাই না ছিল তার শব্দের মাঝে। তবে আনায়া নামক রমণীকে ঘায়েল করতে তার সক্ষম নয়। আনার মনে আকস্মাৎ প্রশ্ন হলো, অসভ্য এমপি সুস্থ আছে তো? তার কিছু হয়নি তো? পরক্ষণে ভাবলো, হলে বা তার কি? মানুষটাকে নিয়ে সে ভাববে না। পাশ থেকে অর্ষা ধাক্কা দিল। আনার রাগী কণ্ঠে বলল,
কি হলো, ধাক্কা দিচ্ছিস কেন? সেই কখন থেকে ডাকছি তোকে, সে খেয়াল আছে? কোন ভাবনায় মতো হয়ে আছিস শুনি? অর্ষার প্রশ্নে আনায়া থতমত খেয়ে গেল। এখন কোনো মতে অর্ষাকে অর্ণবের কথা বলা যাবে না, তাহলে ওকে খেপাবে। তেমন কিছু না, তুই বল কি বলছিলি। অর্ষা পুনরায় বলা শুরু করলো। আনায়া অর্ষার কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলেও মনের মাঝে কোথাও অর্ণবের খেয়াল আসছে। ক্লান্ত বিকেলে সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশে পেজো পেজো মেঘেদের ভেলা। আনা উদাস ভঙ্গিতে চেয়ে আছে আকাশ পানে। এই যে তার উদাসীনতা, তার মন খারাপে কারণ তার জানা নেই, শুধু মনে হচ্ছে কোথাও কেউ নেই, কারো অস্তিত্বের হাহাকার। আনা এক মনে তাকিয়ে আছে। এমন সময় মিহি এলো রুমে। কি করো আপু? আনা বিরস কণ্ঠে জবাব দিল। কিছু না। কিছু কি বলবি? চলো না আড্ডা দিই, গল্প করি। তুমি ইদানিং কেমন বদলে যাচ্ছ, অনেক দিন আড্ডা দেওয়া হয় না। মাহির ভাইয়া, ভাবি, অর্ষা আপু এসেছে, তোমার ডাকছে। তোরা গল্প কর, আমার ভালো লাগছে না। যাও, তোমার সাথে কথা নেই। মিহি গাল ফুলিয়ে রাগ দেখিয়ে চলে গেল। আনা কি করবে? ও নিজেরই তো কি নিজেকে কেমন বিরক্ত লাগছে। বিরহ এসে ধরা দিচ্ছে মনের কোণে চুপি সারে। রাত 10টা নাগাদ আনায়া বসে আছে ওর ব্যালকনিতে থাকা কাউকে। পাশে অবহেলায় পড়ে আছে আনায়ার শখের মোবাইলখানা, যেটা ছাড়া আনায় নিজেকে এক মুহূর্তের জন্য কল্পনাও করতে পারে না। তাকেও অবহেলায় ফেলে রেখেছে। আচমকা বিকট শব্দে আনায়ার পাশে রাখাটার ফোনটা বেজে উঠল। রাতের এই নিস্তব্ধ পরিবেশে আনায়ের কাছে ফোনের শব্দ কিছুটা বিকটই লাগলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও স্ক্রিনে তাকালো। স্ক্রিনে অসভ্য এমপি নামটা দেখে মনের মাঝে কেমন অদ্ভুত এক অনুভূতি হলো। মানুষটা সেদিনের পরে ওকে ফোন দিতে পারে আনায় কখনো ভাবেনি। অজান্তে ওর ঠোঁটের কোণে ফুটে উঠলো মুচকে হাসি। তবে মুখটা গম্ভীর করে ফোন রিসিভ করলো। আনায় চুপচাপ ফোন কানে ধরে রাখলো। পাশের মানুষটাও চুপ করে আছে। সেকেন্ড গড়িয়ে মিনিট পার হলো, তবে দুজনের কেউ মুখ খুলছে না। যেন দুজনের মাঝে প্রতিযোগিতা হচ্ছে কে বেশি চুপচাপ থাকতে পারবে। তবে অর্ণব পারল না। নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, কেমন আছো? 5 দিন পর অর্ণবের কণ্ঠস্বর শুনলো আনায়া। তবে মনে হচ্ছে অনেকদিন পর শুনলো। যদিও মানুষটার সাথে তার প্রতি দিন কথা হতো এমন না, তবে কেন যেন মনে হচ্ছে অনেক দিন পর। অর্ণবের কেমন আছর উত্তর কি দিবে আনায়া? সত্যি বলতে সে ভালো নেই। শরীর ভালো থাকলেও মনে জমে আছে কালো মেঘের ঘনঘটা। তবে অর্ণবকে এটা বলা যাবে না, তাই আনা নিজেকে সামলে জবাব দিল, ভালো। আপনি? তুমি মেয়ে আমার কথা জিজ্ঞেসই করো না। মাঝে 5-5টা দিন কেটে গেল, তবে তুমি একটাবার আমার খবরই নিলে না। একবারও জানতে চাইলে না আমি মানুষটা বেঁচে আছে কিনা। আমি না হয় অভিমান করে কল দিইনি, তাই বলে তুমিও একবার আমায় কল দিবে না? তোমার নাম মায়াবতী না দিয়ে নিষ্ঠুরিনী দেয়া দরকার ছিল। আমার বেলায় তুমি মানুষটা বড্ড নিষ্ঠুর। অতপর একটু থামলো। আনা অর্ণবের কথায় পিষ্টে কিছুই বলল না। সত্যি তো, মানুষটা ঠিকই বলেছে, তার বলা একটা কথাও মিথ্যা না। অর্ণব ফের কাতর কণ্ঠে শুধালো, আমার বেলায় কেন এত নিষ্ঠুরতা বলতে পারো মায়াবতী? অর্ণবের কণ্ঠস্বর বড্ড অসহায় লাগলো আনায়ার কাছে। মনে হলো কেউ তীক্ষ্ণ চুরি বিধিয়ে দিল আনায়ার বুকে। এই একটা কথার মাঝে লুকিয়ে আছে হাজার অভিযোগ, অভিমান। আনায়া অর্ণবের কথার পিষ্টে জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আসলে তো আনায়া কেন শুধুমাত্র এই মানুষটার বেলায় এতটা নিষ্ঠুর? শুধুমাত্র সে রাজনীতি করে বলে, নাকি অন্য কিছু? আনায়া নিজে নিজেইকে প্রশ্ন করলো, তবে কোনো যথাযথ উত্তর পেল না। অর্ণব ফের বলে উঠল, আচ্ছা বাদ দাও সেসব কথা। আমার বেলায় তুমি নিষ্ঠুর হলেও তোমার বেলায় আমি উদার হব। যে উদারতায় থাকবে না সামান্যতম কার্পণ্য, তুমি ফিরিয়ে দিলেও আমি তোমায় ছাড়ছি না মেয়ে। আনায়া অবাক হলো, এই মানুষটা এত পাগলাটে কেন? সাধারণত এমপি মানুষজন অনেক ইগোওয়ালা হয়। তাদের কেউ কোনো বিষয়ে রিজেক্ট করলে তার প্রতিশোধ নেওয়ার জন্য বা তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। তবে অর্ণব মানুষটা ভিন্ন। আনার এদিকে দিয়ে অর্ণবকে ভালো লেগেছে। অর্ণব একা বকবক করছে, আনা না চাইতেও শুনছে। মাঝে মাঝে হ্যাঁ উত্তর দিচ্ছে। অর্ণব এক মনে এটা ওটা বলেই চলেছে। আনা কানে ফোন রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। সকাল সকাল অর্ষা হাজির। এদিকে আনার খাওয়া হয়নি ঠিক করে। আনা খাচ্ছে, পাশে আবিরও আছে। আবির কলে কার সাথে যেন কথা বলছে। ওর ঠোঁটের কোণে লেগে আছে হাসি। হেসে হেসে অপর পাশের মানুষটার সাথে কথা বলছে। অর্ষা দূরে সবাই বসে থাকলে আবারের দিকে
ছেলেটাকে হাসলে এত সুন্দর লাগে যে অর্ষার ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকতে, তবে ইচ্ছে হলেও তাকিয়ে থাকতে পারে না। অর্ষা আবিরের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, এমন সময় পাশ থেকে আনায়া বলল। দেখা শেষ হলে চল। অর্ষা থতমত খেয়ে গেল। আনায়া এখানে কখন এলো? ওনা আবিরের পাশে খাচ্ছিল। কিছু বললি? বললাম চল। অর্ষা উঠে আনায়ের সাথে হাঁটা দিল। এমন সময় আবির পিছন থেকে বলে উঠল, বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। তোদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি অফিস যাব। আনায়া মাথা নাড়িয়ে সাই জানালো। আনায়া অর্ষার কানে ফিসফিস করে বলল, যেভাবে ভাইয়ার দিকে তাকিয়ে মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খাচ্ছিলি, একটু তো ছাড় দে আমার ভাইটাকে। অর্ষা আনায়ার কথায় লজ্জা পেল। লজ্জায় ওর কান গাল রক্তিম বর্ণ ধারণ করছে। আনায়া জানে মেয়েটা লজ্জাবতী, তাও ও ইচ্ছে করেই ওকে লজ্জা দিচ্ছে। অর্ষা লাজুক ভঙ্গিতে বলল, তুই চুপ করবি? সত্যি বললে এমনই হয়। আনায়া আর অর্ষা বাইরে এসে দাঁড়ালো। কিছুক্ষণের মাঝেই আবির এসে গাড়ি বের করলো। আনায়া আর অর্ষাও উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো আপন গন্তব্যে। পরপর 4টা ক্লাস করে ক্লান্ত সবাই এক একজনের কোমর ধরে এসেছে। সাধারণত একটা ক্লাসের পর বা 2টো ক্লাসের পর ব্রেক থাকে, তবে আজকে কোনো ব্রেক ছিল না। আনে অর্ষার সাথে ওদের ফ্রেন্ডগুলো ক্লাস শেষ হতে ছুটলো ক্যান্টিনের দিকে। খিদেই পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। খাবার অর্ডার দিয়ে যে যার মতো অল্প আড্ডায় ব্যস্ত হলো। কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলো। আনাদের 1 ক্লাস ক্যাব দিয়ে আরো 2টো ক্লাস বাকি। খাওয়া শেষে সকলে উঠে দাঁড়ালো ক্লাস যাওয়ার উদ্দেশ্যে। মাঠে আসতেই আনায়ার নজর গেল আনায়াদের ডিপার্টমেন্টের সামনে বাইকে হেলান দিয়ে সিগারেট মুখে নিশানের দিকে। লোকটাকে দেখলেই আনায়ার শরীর ঘৃণায় গুলিয়ে ওঠে। তার সেই বিশ্রী চাহনির কথা মনে পড়ে যায়। আনায়া কোনো কথা না বলে চুপচাপ নিশানের পাশে কাটিয়ে যেতে নিল। এমন সময় ওড়নাটায় টান লাগলো। আনায়া ভাবলো হয়তো কোথাও আটকেছে, তাই ওড়না ধরে টান দিল, তবে আসছে না। আনাকে দাঁড়াতে দেখে বাকিরাও আটকে গেল। আনায় পিছু ঘুরলো, দেখলো নিশানের হাতের মাঝে ওর ওড়নার কোনা। আনায় মাথা মুহূর্তে গরম হয়ে গেল। আনায় ওড়না ধরে জোরে টান দিল, তবে নিশান অনেক শক্ত করে ধরে রেখেছে। আনায় চেয়েও ছাড়াতে পারছে না। নিশান আনায়ের ওড়নার কোনা হতে পেঁচাতে পেঁচাতে কাছে এলো। কি ব্যাপার পরি, ইদানিং তোমায় দেখা যাচ্ছে না দেখি। ইগনোর করছো আমায়? তবে লাভ নাই, এই নিশানের নজর থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি একবার নিশান আহমেদের চোখে পড়েছো মানে তুমি তার। আনায়ের রাগে শরীর জ্বলে যাচ্ছে। নিশানের নিকৃষ্ট দৃষ্টিও সহ্য করতে পারছে না। ইচ্ছা করছে নিশানের চোখ তুলে ঘুটি খেলতে। আনায়ের দাঁতে দাঁত চেপে বলল, ওনা ছাড়ুন। এত সহজে তো ছাড়বো না পরি। যেদিন এত ভালো নাচলে তার পুরস্কার নিবে না? এসো, আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। নিশান আনায়ের ওড়না সেভাবেই হাতের মুঠোয় রেখে আনায়ের হাত ধরল। আশেপাশে ভিড় জমে গেছে। অনেকে তামাশা দেখতে দাঁড়িয়ে গেছে। নিশান ঠোঁটের মাঝে চেপে রাখা সিগারেটের ধোঁয়া আনায়ের মুখের উপর ছাড়ল। আনায় কাশছে। ও ধোঁয়া সহ্য করতে পারে না। ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওর, কিন্তু কেউ কিছু বলছে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। হাতটা ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়বো না। না ছাড়লে কি করবে শুনি? আনা নিজের রাগ সামলাতে না পেরে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল নিশানের গায়ে। আশেপাশে সবার মুখ হা হয়ে গেছে। তারা হয়তো ভাবেনি আনা এমন কিছু কাজ করতে পারে। ভার্সিটিতে র্যাগিং অরহ কম বেশি হয়ে থাকে। নিশান গালে হাত দিয়ে ক্রোধে ভরা চোখে তাকিয়ে আছে আনায়ার দিকে। তবে আনায়া ভয় পেল না, বরং আঙ্গুল তুলে শাসিয়ে বলল, আপনার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? আপনার ওই হাত আমি কেটে কুচি কুচি করে কুকুরকে খাওয়াবো, মাইন্ড ইট। এতদিন যা করেছেন সিনিয়র বলে কিছু বলিনি আমি, কিন্তু আজকে আপনি সবকিছু লিমিট ছাড়িয়ে গিয়েছেন। এতদিন কিছু বলিনি তার মানে দুর্বল ভাববেন না। এরপর আপনাকে আমার আশেপাশে দেখলো না ভালো হবে না বলে দিলাম, একদম খুন করে ফেলবো। আর লজ্জা থাকলে আমার সামনে আসবেন না একদম। কথাগুলো বলে আনা আশেপাশে জড়ো হওয়া মানুষগুলোর দিকে তাকালো। তাদের দেখে মনে হচ্ছে তারা সিরিয়াল দেখতে এসেছে। আনা এক প্রকার চিল্লিয়ে বলল, সিরিয়াল দেখা শেষ হলে আপনারা আসতে পারেন। আনা গটগট পায়ে হাঁটা দিল। এতক্ষণ রাগের মাথায় কি বলেছে বা কি করেছে আনার সেদিকে খেয়াল নেই। এই মেয়েটা এমনই, এমনি যথেষ্ট ভদ্র, তবে রেগে গেলে দেখা যায় তার আসল রূপ। সে কতটা ভয়ঙ্কর হতে পারে। আনা এখনো রাগে ফসফস করছে। টেবিলে ব্যাগ রেখে ওয়াশরুমে গেল। এখন হাত না ধুলে মনে হবে হাতে নর্দমার জীবাণু লেগে আছে। আনায় ঘষে ঘষে হাত ধুলো। অর্ষ অবাক চোখে চেয়ে আছে আনায়ার দিকে।
সাথে আশপাশ থেকে ওর বান্ধবীরাও তাকিয়ে আছে। আনায়া ওদের এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোরা সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে এলিয়েন দেখছিস। পাশ থেকে আনার ফ্রেন্ড রাইহা বলল, তুই আজকে যা খেল দেখালি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুই জানিস নিশান কার ছেলে? ও কতটা ডেঞ্জারাস। আমি ভাবছি ও এই থাপ্পড়ের বদলে কিভাবে নিবে সেটা। নিশান বড়লোক পাবে বিগড়া হওয়া ছেলে। নো টেনশন, ওর মতো নিশান পেশানকে কে ভয় পায়? আনায়া ভয় পায় না। আনায়া মুখে এটা বললেও মনে মনে ভয় কাজ করছে। তবে আনায়া সেটা কাউকে বুঝতে দিল না। ভার্সিটি অফ আজকে। আনায়া বিছানায় গড়াগড়ি খাচ্ছে। ছুটির দিনগুলোতে ওর ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। তার ওপর দিনটা যদি হয় বৃষ্টিময়, তাহলে তো কোনো কথাই নেই। সকাল সকাল এক দফা বৃষ্টি হয়, ঠান্ডা পরিবেশ জুড়ে বইছে ঠান্ডা হাওয়া। আনায়া চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তবে ওর স্বাদের ঘুম যেন পছন্দ হলো না বজ্জাত ফোনের। বিকট শব্দে বেজে উঠল। আনায়া চরম বিরক্ত হলো। ইচ্ছে করছে ফোনটা তুলে আছাড় দিতে, তবে সেটা যে দেওয়া যাবে না। ঘুমের ঘরে হাতড়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরল। অপর পাশের ব্যক্তির শব্দ শুনে মুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল। সিম কোম্পানি থেকে কল এসেছে। আনায়া ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। তার স্বাদের ঘুম নষ্ট করার জন্য লোকগুলোকে বকা দিতে ভুলল না। উঠে ফ্রেশ হতে চলে গেল। এখন আর ঘুম হবে না। খাওয়া শেষে আনায়া নিজের রুমে বসে আছে, ফোন স্ক্রল করছে। তবে কিছুই ভালো লাগছে না, বিরক্ত লাগছে সবকিছু। আচমকা বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো। আনায়ার বিষিয়ে থাকা মনটা মুহূর্তে আনন্দে নেচে উঠল। টুক করে আয়নার সামনে যেয়ে চোখে কাজল পড়ল। বেঁধে রাখা কেশগুচ্ছ উন্মুক্ত করে দিল। পুরো পিঠে ছড়িয়ে গেল উন্মুক্ত কেশগুচ্ছ। অতঃপর ছুটল ছাদের পানে। আকাশে মেঘেদের ভেলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। বৃষ্টির প্রকোপে শুকনো আনায়া নিমেষেই ভিজে গেল। কাক ভেজা যাকে বলে। আনায়া চোখ বুজে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে মাখছে। অবশ্যই হাত পেতে বৃষ্টির ফোঁটা হাতে জমা করে ছিটিয়ে দিল। আনায়াকে দেখে মনে হচ্ছে বাচ্চা মেয়ে বৃষ্টির পানিতে খেলা করছে। আনায়া দুপাশে হাত ছড়িয়ে দিয়ে চোখ বুজে রইল। অপরদিকে তৃষ্ণার্থ দৃষ্টিতে এক যুবক তাকিয়ে আছে তার প্রেয়সীর পানে। যুবকের চোখ জুড়ে খেলা করছে মুগ্ধতা। প্রেয়সীর মায়া ভরা মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল,